2 সপ্তাহ কেটে গেল। এই মাসের শেষের দিকে আবির সেজুতির বিয়ে। মাঝখানে আংটি পরাতে আসেন আবিরের মা মনোরমা, সাথে আবির হোসেনও আসেন। সেজুতির নীরস মুখে শাড়ি পরে তাদের পাশে বসলো। একটা বার মুখ তুলে দেখল না সামনে হাসি হাসি মুখ করে বসা আবিরকে। আবির হোসেন কতবার যে ওকে অন্যদিকে যে তৃপ্তির হাসি দিলেন তার হিসেব ছিল না। দুজন ভীষণ খুশি, বন্ধুত্ব এবার আরও জোরালো হবে। কিন্তু বিপত্তি বাঁধল আংটি পরাতে গিয়ে। বাক্স খালি। হীরের আংটিটা হঠাৎই গায়েব দেখে মনোরমা যেন আঁতকে উঠলেন, চিল্লিয়ে বললেন, এ কি, আংটি কই? বাক্স তো খালি। সবার তখন চোখ বেরিয়ে আসে, মাথায় বাজ পড়ল প্রত্যেকের। এ আবার কি অলুক্ষণে কথা! আংটি পরাতে এসে আংটি পাচ্ছে না, ঠিক হলেও আবার একটা আংটি কিনে আনা হবে এক্ষুনি। কিন্তু বাদ সাধল আবির। আমতা আমতা করে বলল, একবার যখন আংটি হারিয়েছে তার মানে বাধা পেয়েছে আম্মু। আংটি বদল বাদ দাও, একেবারে বিয়ের দিন পরিও না হয়। মনোরমা খুঁতখুত করলেন, কিন্তু নীরব। সে যদি আগ্রহ দেখালো এবার, জানালো সেও একমত। এমনি তো আংটি পরা থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই কথাই ঘুরছিল মাথায়। সুযোগ পেয়ে লুপে নিল। ছেলে মেয়ে দুজনে যখন একই মত, তখন আর কেউ গাইগুই করল না, মেনে নিলেন। তবে মনোরমা গলার চেনটা খুলে পরিয়ে দিলেন সেজুতিকে। মনে ভরে দোয়া করলেন 2 স্বামী স্ত্রী। শেফালি রাতে কাজে এলো, ওই দিন সকাল সকাল চলে এলো। আমির বলেছিলেন, সাথে অন্য একটা কারণ। বাটন ফোন চেপে চেপে একটু পরপর রুদ্রকে সব খবরাখবর দিচ্ছে সে। এমনকি কাল রাতে রান্না করার সময় সেজুতি কান্নার শব্দ শুনেছে, তাও জানালো। তার কাজই তো এটা। সেজুতি মাস শেষে বেতন দিল, রুদ্র থেকে বাড়তি টাকা পায় শেফালি। তাও সেজুতি সব খুঁটিনাটি খবর রুদ্রকে পাঠিয়ে এই বাড়ির ঠিকানা দিয়ে। সেই দিন তো রুদ্র তাকে পাঠালো। দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকে আবিরা চলে যায়। আমির মেয়ে জামাইয়ের জন্য আংটি গড়িয়েছিল, কিন্তু ওই কথা আর পড়ায়নি। সে যদিও চুপচাপ উঠে রুমে ঢোকে, দরজা আটকেই সাথে সাথে টেনে পরনের কাপড় খুলে ফেলে। টুকরে টুকরে কাঁধে বিছানায় শুয়ে শেফালি কান সজাগ করে শুনছিল সে শব্দ। যখন নিশ্চিত হলো সে যদি কাঁদছে, তখন চট করে একটা বানান ভুল করা মেসেজ পাঠালো রুদ্রের ফোনে। সে যদি বিছায় চাদর খামছে কাঁদছিল। রুদ্রকে একটাবার দেখার তৃষ্ণা গলায় শুকিয়ে কাট, কিন্তু রুদ্র তার বিশ্বাসের অযোগ্য বলে সংবরণ করছে নিজেকে। এমন নয় যে রুদ্র লাপাতা। মাঝখানে একদিন গভীর রাতে রুদ্র কল করে সেজুতিকে। রুদ্র কল দেখে সেজুতি ধরফর করে রিসিভ করলো। রুদ্র তখন শীতল কণ্ঠে বলল, একবার ভালোবাসুন না সেজুতি। জবাবে সেজুতি লাইন কেটে দেয়, ফোনটাকে দেওয়ালের ওপর ছুঁড়ে মারে, ভেঙে টুকরো হয় সেটি। তারপর আর চাইল রুদ্র যোগাযোগ করতে পারেনি। আজ পুরো 10 দিন 1 সেকেন্ডে যেন রুদ্রর গলা শোনেনি সেজুতি। সেজুতিদের সব খরচ এক প্রকার জোর করে আবির চালাচ্ছে। অবশ্য আবির নয়, পিছনে মূল হোতা রুদ্র। সেজুতি সেসব জানে না। অযৌক্তিক অভিমানে তার বুক ভার হয়ে আসছে। রুদ্র কেন যোগাযোগ করছে না? ফোন ভেঙেছে বলে কি যোগাযোগ করা যায় না? উনি আমাকে আদৌ ভালোবাসে তো? ভালো না বাসলে আমার মতো সাধারণ একটা মেয়ের পিছনে কেন এত সময় নষ্ট করলেন? কম অপমান তো করিনি ওনাকে। মুখে যা এসেছে তাই বলেছি। যে লোক কখনো কারো থেকে 2 কথা হজম করে না, সে আবার সব অপমান মুখ বুজে মানছে। হাসছেন, তাহলে এখন কেন গায়ে হয়ে গেলেন উনি? একটা বার নিজেকে শুধরে ফিরতে পারেন না? এসে বলতে পারেন না, সে যদি তুমি হবে আমার জীবনের শেষ নারী? যদি নাই বললেন, তবে কেন আমাকে ভালোবাসতে বাধ্য করলেন রুদ্র? এই বিয়ে কি করে করব আমি, কি করে? সে যদি আবার কান্নায় ভেঙে পড়ল। এবার আর শব্দ হলো না বাইরে। বিয়ের বাকি মাত্র 2 দিন। সে যদি মরা শরীরটা টেনে টুনে হাঁটছে।
কথা বলছে, হাসছে সবার সাথে। বিছানার ওপর বিছিয়ে রাখা বিয়ের বাজার। আজই আবিরদের ড্রাইভার দিয়ে গেলেন। বিয়ের জন্য কনভেনশন হলও ভাড়া করা শেষ। সেজুতিদের আত্মীয় স্বজন নেই, যা লোক সব আবিরদের এক ধ্যানে বিয়ে, শাড়ি, গয়না দিক চেয়ে আছে সেজুতি। হাঁটুতে থুতনি রাখা, রক্তশূন্য চেহারা। তখন রুমে কারো পায়ের শব্দ পেল। সেজুতি বিদ্যুৎ বেগে চোখ মুছে পিছনে তাকালো। আমির হোসেন দুজনে একসাথে দরজায় দাঁড়িয়ে। সেজুতি মেয়েকে এসে বলল, আরে তোমরা এসো না। হোসেন আমির ভিতরে এলেন। সেজুতি বলল, কেমন আছো আঙ্কেল? আজ আর হোসেন হাসল না, চেহারা দুশ্চিন্তার ছাপ তীব্র। পাশে নিশ্চুপ আমির। হোসেন কোনো রকম জিজ্ঞেস করল, তুই কেমন আছিস? ভালো। তোমাদের কিছু হয়েছে? এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়নি, হবেও না যদি তুই আমাদের কথা রাখিস। সে যদি ভুরু কোচকালো। কি কথা? হোসেন ইতিহস্ত করলেন। কিভাবে যে তোকে কথাটা বলি? সিরিয়াস কিছু হয়েছে নাকি? বলো না বাবা, তুমি বলো তো কি হয়েছে। আমির আত্মনাদ করে বললেন, আমি জানি না, হোসেন জানে। হোসেন রেগেমেগে তাকালেন। আমি জানি। আমাকে ফাঁসি দিচ্ছিস তাই না? বল, তুই বল। আমি পারবো না বাবা। সে যদি অধৈর্য, উফ কি হয়েছে বলবে তো? আমির বললেন, আসলে হয়েছে কি? হোসেন মিনমিন করে বললেন, আসলে সে যদি তোর সাথে আবিরের বিয়েটা আমি দিতে পারবো না মা। সে যদি থম মেরে দাঁড়িয়ে আছে। মাত্রই কর্ণকুহর হলো আবিরের সাথে বিয়েটা হচ্ছে না। হতগম্ব হয়ে একবার বাবাকে দেখছে তো আরেকবার হোসেনকে। দুজনের মাথা নিচু করে রেখেছে। বিয়ের সিদ্ধান্তটা যে তাদের যুগল পাকানো ফল, তা তো এড়াবার জো নেই। তোমরা প্লিজ আমাকে একটু ক্লিয়ার করে বলবে সবটা। কোনো সমস্যা হয়েছে কি? জবাবে চুপ থাকলো আমির। মেয়ের রাগকে ভীষণ ভয়। হোসেনের ওপর দায় দিয়ে চুপ থাকায় শ্রেয় এই মুহূর্তে। ওপর নিচ হালকা মাথা দোলালেন হোসেন। সে যদি ভুরু কুচকে বলল, কি হয়েছে? আবির বিয়ে করতে পারবে না, ও বিবাহিত। সে যদি চমকে উঠে চোখ পিট পিট করে বলে, কি বলছো? হ্যাঁ, 1 বছর আগে সিঙ্গাপুরে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে, আর কালই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটা প্রেগনেন্ট। সে যদি কিছুই বুঝল না। 1 বছর আগে বিয়ে করেছে, তবে ও বিয়েতে রাজি কেন হয়েছিল? সেসব বলছে না। জিজ্ঞেস করে বলছে, তো কি বলতে? জানিস, মেয়েটা অন্যান্য বিদেশি মেয়েদের মতো নয়, বেশ ভদ্র, আর আবিরের জন্য মুসলিম হয়েছে। এরপরও কি করে না মেনে নিতে পারি বল? হোসেনের চোখে মুখে অসহায়ত্ব। সে যদি রাগ হচ্ছে আবিরের ওপর। বিয়ে করবে না আগে বলতে পারতো না? শুধু শুধু এত কষ্ট পেল সে। আবার খুশিও লাগছে বিয়ে হবে না ভেবে। এটাই তো চাইছিল, কিন্তু ভিতরে খুশিটা ধরা দিল না কাউকে। মেঘি দুঃখী ভাব নিয়ে বলল, বিয়ে যখন করছে মেয়েটা তোমার বাড়ির বউ, মেনে না নিয়ে যাবে কোথায়? আর সব থেকে বড় কথা, ভালোবাসে ওরা দুজন দুজনকে। কিন্তু আমি তো চেয়েছিলাম তুই আমার পুত্রবধূ হবি। হোসেন মন খারাপ করে বললেন। সে যদি বিড়বিড় করল, খুব বাঁচা বেঁচেছি। মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করা যে কি কঠিন তুমি জানবে না আঙ্কেল। মুখে বলল, আল্লাহ হয়তো চায়নি, ওনার মসজিদ সব। আমি পাশ থেকে বললেন, আরে মা, তোর রাগ হচ্ছে না আমার ওপর? সে যদি সোজাসাপটা বলেন, না তোমাদের ওপর হচ্ছে না, তবে আবিরের ওপর মারাত্মক রাগ লাগছে। 1 বছর আগে বিয়ে করে এত নাটক করলো কেন? আর আগেই বা এসব জানালো না কেন? হোসেনও মেজাজ নিয়ে বলেন, হতচ্ছাড়াকে তো মারতেও পারিনি নতুন বউয়ের সামনে, তবে আমি ওর সাথে কথা বলবো একেবারে বন্ধ করে দিয়েছি। ঠিকই তো, বিয়ে করেছিস তো বাসায় জানাবি। তোর সাথে ওর বিয়ে নিয়ে আমরা আগাতাম তাহলে? সমস্ত আত্মীয় স্বজনরা জেনে গিয়েছেন, আমাদের সম্মান থাকলো কই? বাদ দাও, যাওয়ার হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? বলো। হোসেন আশাবাদী কণ্ঠে বললেন, তুই তো আমাকে তোর বাবার মতোই ভাবিস তাই না? সে যদি হেসে ফেলেন, বাবার মতো ভাবি না, বরং ভালোবাসি।
হোসেন মুগ্ধ হাসলেন। আমিরের দিক তাকালেন। আমিরও হাসছেন খুশিতে। হোসেন সেজুতির দিক ফিরলেন। ওর হাত দুটো মুঠো নিয়ে বললেন, আমার একটা অনুরোধ রাখবি? এভাবে বলার কি আছে আঙ্কেল, বলো না কি বলবে। হোসেন খানিক সময় নিয়ে বললেন, ওই তারিখে তোর বিয়েটা দিতে চাই আমরা। সেজুতি চকিতে তাকালো, স্তব্ধ সে। হোসেনের মুঠো থেকে হাত দুটো বিদ্যুৎ বেগে বার করে আনলো। অস্পষ্ট আওয়াজে বলল, কি? হোসেন আশা ছাড়লেন না। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বললেন, আমার কলিগ মিস্টার মেহবার, যিনি তোর বাবার ট্রিটমেন্ট করেছিলেন, ওনার ছেলে রাফসানকে আমি ছোটবেলা থেকে চিনি। প্রতিষ্ঠিত, দেখতে ভালো, ভদ্র। তুই কি সব দিক থেকে সুখে রাখবে? সেজুতি বাকরুদ্ধ। একবার বাবার দিকে তাকালো। আমির আশা নিয়ে চেয়ে আছেন, অপেক্ষা করছেন মেয়ের উত্তরে। সেজুতি ক্ষীণ স্বরে বলেন, কি বলছে সব আঙ্কেল? চেনা নেই, জানা নেই, কে না কে? হোসেন ব্যস্ত কণ্ঠে বলেন, চেনা নেই তো চিনে নিবি, বিশ্বাস রাখ মা। রাফসান খারাপ ছেলে নয়, ও সত্যি ভালো। খারাপ হলে কি আমি তোর সাথে ওর বিয়ে ঠিক করতাম? আমি নিজে কথা বলছি ওর সাথে। সে যদি গলা দলা পাকানো কান্না কোনো রকম রোধ করে বলল, এটা হয় না। কেন হয় না রে মা? আমরাও ইচ্ছে আর তোর বাবারও। সে যদি বাবার দিকে চেয়ে বলল, তুমিও তাই চাও? আমি নরম কণ্ঠে বললেন, এছাড়া এখন আর উপায় নেই রে। সে যদি তোর আঙ্কেল কার্ড বানিয়েছিলেন, ওর সম্মান জড়িয়ে এখানে। তাছাড়া ওর ওপর আমার আস্থা রয়েছে। ও নিশ্চয় তোর যোগ্য কাউকে বেছে আনবে। সে যদি খুব বলতে মন চাইল, আর আমার ইচ্ছে, তার কোনো দাম নেই। যাকে জীবনে কোনো দিন দেখিনি তাকে বিয়ে করব, আর যাকে ভালোবাসি ভুলে যাব তাকে কি করে পারবো? কিন্তু বলা হলো না। জীব আশার হয়ে এলো। রুদ্র ঠিক থাকলে হয়তো বিয়ের বিষয় এত গড়াতই না। প্রথম দিনই বাবাকে জানাতো সে অন্য কাউকে মন দিয়ে বসেছে। আমির মেয়েকে নিরুত্তর দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তোকে তো আমি কতবার জিজ্ঞেস করেছি কাউকে পছন্দ কিনা, তুই কোনো উত্তর দিলি না। তাহলে বিয়ে তুই আমার ইচ্ছেতেই করতে চাচ্ছিস? আমি এরকম ধরে নিয়েছি। তবে আপত্তি কোথায়? যদি তোর জীবনে অন্য কেউ থাকতো, আমি কখনোই এমন সিদ্ধান্ত তোর উপর চাপাতাম না। নেই যখন কেন অমত করছিস মা? কত লোক জেনে গিয়েছে কাল বাদে তোর বিয়ে। সেখানে বিয়েটা না হলে যে আমাদের দুজনার সম্মানই শেষ। সবই এখন তোর হাতে। সে যদি পাথরের মতো দাঁড়িয়ে রইল। ফর্সা চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। জিভ ঠেলে বের হতে চাইছে রুদ্রের নাম, কিন্তু পারছে না। ওই যে ভরসার খাতা শূন্য। আবেগের বসে জীবনে এমন কাউকে জায়গা দেবে না যার মধ্যে চরিত্র ছিটে ফোটাও নেই। আমির হোসাইনের একে অন্যকে দেখছে। মেয়ে কি রাজি হবে? হোসাইন নর্মকণ্ঠে শুধালেন, কিরে মা, কিছু তো বল, তুই কি রাজি? সে যদি উত্তর এলো সময় নিয়ে। কোনো রকম বলল, যা খুশি করো। সে যদি আর দাঁড়ালো না, কাউকে কিছু বলার সুযোগও দিল না। দৌড়ে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। একটু পরপর পায়ের উপর উঠানো পাটা নাড়াচ্ছে রুদ্র। নিচের ঠোঁট চেপে ধরে গভীর চিন্তায় মগ্ন সে। একই রকম চিন্তিত উপস্থিত প্রত্যেকে। আবির শুধালো, এই রাফসানের চাপটাটা মাঝখানে কিভাবে এলো বলুন তো? রুদ্র গম্ভীর কণ্ঠে জবাব দেয়, নো আইডিয়া। কি করবেন এখন? আপনার কথা মতো সবই তো করলাম, আর প্ল্যান অনুযায়ী সব পারফেক্টলি এগোচ্ছিল। মাঝখানে বাবা সব খেটে দিল একেবারে। কথাটা বলে একটু দম নিল আবির। বেশ উত্তাল সে। রুদ্র তার এত বড় উপকার করলো, আর সে কিনা কিছুই করতে পারছে না ওর জন্য। আচ্ছা মিস্টার রুদ্র, এক কাজ করলে হয় না? রুদ্র সরু চোখে তাকালো। আবির উদ্বেগ নিয়ে বলল, আবির গমগমে কণ্ঠে বলল, আমরা যদি রাফসান বেটাকে হুমকি ধামকিতেই সিলেট আমাকে যেমন মারতে লোক পাঠিয়েছেন ওরকম লোক দিয়ে ওকেও যদি মারি, বিয়েটা না করতে বলি, বেটা নিশ্চয় ভয় পেয়ে পালাবে। কি কেমন আইডিয়া দিলাম বলুন? ভেরি ব্যাড আইডিয়া মিস্টার আবির, হঠাৎ পাশ থেকে বলে উঠল অভ্র।
দুহাতে দুটো কফির মগ মাত্র এসে দাঁড়িয়েছে। একটা মগ আবিরের দিকে বাড়িয়ে বলল, কফি চলবে? নো থ্যাঙ্কস, কষ্ট করে এনেছি যখন নিয়ে নিন। আবির রুদ্রকে দেখিয়ে বলল, ওনাকে দিন। ভাই এই সময় কফি খায় না, ওটা আপনার জন্য এনেছিলাম আমি, নিন। আবির নিল, ছোট একটা চুমুক দিয়ে অব্রর দিকে তাকালো, হেসে বলল, বাহ, ভালো বানিয়েছেন। অব্র পাশে বসতে বসতে জবাব দেয়, থ্যাংক ইউ। তবে আমি বানাইনি, সার্ভেন্ট বানিয়েছে, আমি নিয়ে এসেছি মাত্র। আবির হেসে উঠল সশব্দে। পরক্ষণে রুদ্রের চিন্তিত মুখ দেখে হাসি থামিয়ে ফেলল। অদ্রকে শুধালো, আমার আইডিয়াটা খারাপ কেন বললেন না যে? অভ্র কপালের পাশ চুলকে বলল, খারাপ এই জন্য রাফসানকে আপনি হুমকি দিয়ে বিয়ে করতে আটকাবেন। দুনিয়াতে আরো অনেক ছেলে আছে আবির, কতজনকে আর ধরে রাখতে পারবেন আপনি? আবির মাথা নেড়ে সহমত পোষণ করল, ঠিক কথা। তাহলে আমাদের কি করা উচিত এখন? আপাতত কিছুই করব না, সব দায় সেজুতির ওপর ছেড়ে দেব। এ পর্যায়ে রুদ্র মুখ খুলল, ভ্রু কুঁচকে বলল, পরিষ্কার করে বল। রুদ্রর আগ্রহে অভ্র উৎসাহ পেল। মুখের রাখা কফিটুকু গিলে বলল, লিসেন ভাই, তুমি হয়তো সেজুতির জন্য ঠিক করা প্রত্যেকটা ছেলেকে সরিয়ে বিয়ে আটকাতে পারবে। সে ক্ষমতা তোমার রয়েছে। অথবা চাইলে সেজুতিকে তুলে এনে জোর করে হলেও ওকে নিজের করতে পারবে। কিন্তু এতে কি সেজুতির ভালোবাসা পাবে তুমি? পাবে না, বরং ওনার থেকে তোমার দূরত্ব আরো বাড়বে। রুদ্রর মুখে ক্ষণ কালো আধার নামল। অভ্রর প্রত্যেকটা কথাই ঠিক। মৃদু কণ্ঠে বলল, তাহলে কি করতে বলছিস? রুদ্রর গলাটা অভ্রর কাছে কেমন অসহায় শোনালো। ভালোবাসলে মানুষ এতটা অসহায় হয় বুঝি? অভ্র উঠে এসে রুদ্রর কাঁধে হাত রাখল। ওনাকে সময় দাও ভাই। আবিরের ধারণা সত্যি হলে সে যদি তোমাকে ভালোবাসে, আর ভালোবাসলে উনি নিশ্চয়ই সব ছেড়ে ছুড়ে ফিরবেন। কি মিস্টার আবির, ঠিক বলছি তো? আবির মাথা দোলালো, হ্যাঁ, একদম সত্যি বলছি। কদিনে সে যদিকে দেখলে বুঝতে পারতেন। যতবার আমার সাথে বেরিয়েছে, রাস্তায় কাউকে দূর থেকে দেখলেও ভাবতো ওটা আপনি। ইনফ্যাক্ট আমাকে ডাকতে গিয়ে স্যার ডেকে ফেলতো। কতটা কষ্টে যে হাসি চাপিয়ে রাখতাম তখন। রুদ্র সূক্ষ্ম হাসল। শান্তি পেলেও স্বস্তি মিলল না। আবিরের ধারণার যদি ভুল হয়, সে যদি না ফেরে। কিন্তু শেফালি যে বলেছে সে যদি কাঁদছিল। কেন কাঁদছিল মেয়েটা? আমার জন্য, নাকি বাবাকে ছেড়ে যাবে সেজন্যে? রুদ্রর চিন্তার ধ্যান কাটে অভ্রর কথায়। ইয়েস, এই জন্যেই বলেছি সেজুতির ওপর ব্যাপারটা ছেড়ে দিতে। দেখা যাক না উনি কি করেন। আবির সন্দেহী কণ্ঠে বলল, কিন্তু দেখতে গিয়ে যদি বিয়েটা হয়ে যায়? হবে না। শেষ সময়েও যদি দেখি অপেক্ষার ফল শূন্য, তবে আপনার পদ্ধতি কাজে লাগাবো না হয়। অভ্রর কণ্ঠ দৃঢ়। আবির উদ্বিগ্ন হয়ে বলল, আরে এত সময় আপনি পাচ্ছেন কই? কাল বাদে পরশুই বিয়ে। ব্যাপার না, সময় মতো সব সেট করে ফেলবো। কি ভাই, ভালোবাসায় ভরসা আছেন না তোমার? রুদ্র উঠে দাঁড়ায়, চুলগুলো পেছনের দিক ঠেলে গাম্ভীর্য নিয়ে বলল, আমি দেখতে চাই সে যদি ঠিক কি করেন। উনি চাইলে বিয়ে করে নেবেন। আমি জোর করে ওনাকে পেতে চাই না, ভালোবেসে পেতে চাই। অবশ্য আমার ভালোবাসার মানুষগুলো আমার থেকে সব সময়ই দূরে চলে যায়। এটা তো নতুন নয়। অন্যান্যবারের মতন এবারও হজম করে নেব না হয়। বিগড়ে যাওয়ার রুদ্রটাই আবার ফেরত আসবে। ক্ষতি কি? শেষ কথাগুলোয় রুদ্রর গলা ভেঙে এলো। অভ্র আবির দুজনেই মুখ কালো করে দেখল রুদ্র চলে যাওয়া। দুজনেরই খারাপ লাগছে। অভ্রর কষ্ট হচ্ছে। ভাইয়ের জন্য কি কিছুই করতে পারবে না ও? মনে মনে দৃঢ় সংকল্প নিল, তোমার ভালোবাসাকে ব্যর্থ হতে আমি দেব না ভাই। একবার যে অন্ধকার নারীসঙ্গ থেকে তুমি বেরিয়েছ, কিছুতেই ও পথে ফিরতে দেব না। সে যদি তোমাকে অনেক বদলেছে। তোমার গম্ভীরতা ঠেলে ভেতর থেকে প্রাঞ্চল তুমিটাকে টেনে বের করেছে। কি করে আবার আগের মতো হতে দেই তোমাকে? জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছ তুমি। ব্যর্থ হবে না। আমি যেটুকু বুঝছি তাতে সে যদি তোমাকে ভুল ভাবছে। আর ওনার সেই ভুলটাই ভাঙাতে হবে আমাকে। আমার জন্য অনেক করেছো ভাই, আর তোমার জন্য যদি এইটুকু করতে না পারলাম, তবে কেমন ভাই মেনেছি তোমাকে আমি। তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকুলে জেগেরও ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়ে। জীবনানন্দ দাশ। পৃথিবীতে দুটো জিনিস সব থেকে কষ্টের। এক, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু বলে না। দ্বিতীয়, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না, আর সেটা মুখের ওপরে সরাসরি বলে দেয়। রুদ্রর ক্ষেত্রে হয়তো দুটি ঘটল, কিংবা একটি। রুদ্র বিভ্রান্ত। সে যদি মুখের ওপর বহুবার বলেছে ভালোবাসার কথা, প্রতিটি শব্দে তার ঘৃণা চড়েছে। অথচ ওই চোখ দুটো দেখে আদৌ মনে হয়নি সে যদি ঘৃণা করে।
উল্টে ওই দৃষ্টিতে ভালোবাসা অনুভব করেছে, অপার ভালোবাসা। রুদ্র জানলার কাঁচ গলিয়ে আকাশ দেখছে, তারাবিহীন মেঘলা আকাশ। সন্ধ্যায় এক দফা বৃষ্টি হয়েছে, মেঘ এখনো রাখছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওরাও বুঝে ফেলল রুদ্রর মনের অবস্থান। ওরা কি বিদ্রুপ করছে, হাসছে আমায় নিয়ে, ধিক্কার করে বলছে হাহ। রুদ্র রওশন চৌধুরী কিনা অবশেষে একটা মেয়ের ভালোবাসা না পেয়ে দেবদাস হতে চলল। সেজুতিকে পেলি না, এত ভালোবেসেও না। আজকের রাত ফুরালে কাল তোর প্রেয়সীর গায়ে হলুদ। যদি কাল ও সেজুতি না ফেরে, তাহলে কি করবি তুই? দেবদাসের মতো কৃষ্ণচূড়ার তলায় আহুতি দিবি? রুদ্র ঢোক গিলল, উত্তর দিল, চলে যাব আমি, পালিয়ে যাব। এত দূরে পালাব যেখানে সেজুতির স্মৃতি তারা করে বেরাবে না। একদম না। কিন্তু মন মানছে না। ইদানিং ও এত বেহা হচ্ছে কেন? এই যে সেজুতি যখন বারান্দায় এসে দাঁড়াতো, রুদ্র লুকিয়ে দেখত। একটা দিন তার এদিক ওদিক হয়নি। আবির যখনই সেজুতির সাথে কথা বলতো, রুদ্রকে গোপনে ভিডিও কলে রেখে দিত। সেজুতি বুঝত না, মনমরা হয়ে কথা বলাটা রুদ্রর চোখ এড়াত না। খুব করে চাইতো সেজুতি একবার বলুক, আবির, আমি রুদ্রকে ভালোবাসি। কিন্তু প্রত্যেকবার রুদ্র হতাশ হয়। সেজুতি বলেনি, চুপ মেরে যেত। কি করণীয় এখন? ভাগ্যের ওপর ছেড়ে দেবে সব, নাকি জোর করে তুলে আনবে? কিন্তু কি লাভ এতে? আদৌ কোনোদিন সেজুতি ভালোবাসবে তাকে? বাসবে না, বরং ঘৃণার পাহাড় আরো উঁচু হবে। একটুখানি সুখের আশায় আজীবন অবহেলা আর ঘৃণাকে বরণ করে নিতে পারবে না রুদ্র। সেজুতির সুন্দর দুটি চোখে শুধু ভালোবাসা দেখতে চায় সে, শুধু ভালোবাসা। কিন্তু সেই দিন, সেইক্ষণ কি আদৌ আসবে? ধরা দেবে এত সুখ? দেবে না। সেজুতি যদি অন্য কারোর সঙ্গে সুখী হতে চায়, হোক না হয়। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। রুদ্র চোখ বুঝল, সঙ্গে সঙ্গে দু ফোঁটা অশ্রু গড়ালো কার্নিশ বেয়ে। গাল অবধি চলল তাদের বিচরণ। রুদ্র থাই গ্লাস টেনে জানলা আটকে দেয়, এসে কাউচের ওপর বসে ছিপি খুলে মদের বোতলে মুখ ডোবায়। বুকের জ্বালা কমছে না, একটুও না। রুদ্র শার্টের হাতে দিয়ে চোখ মুছল, ভাঙা গলায় বিড়বিড় করল, হয়তো আমার কপালে আপনি লেখা নেই সেজুতি। প্রথমবার ভালোবেসেই আমি ব্যর্থ। ঠিকই করেছেন আপনি। আমার মতো একগুঁয়ে জেদি, রাগী, চরিত্রহীন লোককে ভালোবাসা যায় না, একদম না। কিন্তু বিশ্বাস করুন, এই দেহে অসংখ্য নারীর নখের দাগ পড়লেও মনের দাগ কেটেছেন শুধুমাত্র আপনি। আপনার পর এই শরীরটা কেউ স্পর্শ করেনি, কাউকে করতেও দেব না আমি। এখনো আপনার স্পর্শ আমার কাছে জীবন্ত। আপনিই হতেন আমার জীবনের শেষ নারী সেজুতি। আপনিই হতেন। রুদ্রর কান্নায় শব্দ নেই, অথচ খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গাল ভিজে চুপচুপে নিঃশব্দে কাঁদছে। বুক ফেটে চিৎকারগুলো বের হতে চাইলেও পারছে না। রুদ্র প্রশ্রয় দিচ্ছে না। অন্য কেউ কেন শুনবে তার হাহাকার? কেন বুঝবে? রুদ্র রওশন চৌধুরীও কাঁদে, তারও কষ্ট হয়। কাউকে বুঝতে দেবে না এ কষ্ট যে একার, শুধুমাত্র তার একারই। অভ্রুর চোখে পানি চিকচিক করছে কোটর, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে প্রিয় ভাইয়ের যন্ত্রণায়। দরজার আড়ালে থেকে এতক্ষণ সব দেখেছে, শুনেছে। তার ভাই কাঁদছে, সেজুতিকে না পেলে সারা জীবন কাঁদবে, কষ্ট পাবে, কাউকে বলবে না, গুমরে গুমরে মরবে। না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। হাতে আর সময় নেই, যা করার এখনই করতে হবে, এক্ষুনি। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সেজুতি ফ্লোরে বসে আছে, পিঠ দেয়ালে ঠেকানো, হাঁটুতে মুখ গুজে খানিক পরপর কেঁপে উঠছে শরীর। মেয়েটা কাঁদছে, আজ অর্ধমাস, কেঁদেই পার হচ্ছে প্রতিটি ঘন্টা। দুঃখ, শোক যেন পিছন ছাড়ছে না। আমির আর হোসাইন একরকম জোর করে সেজুতিকে রাফসানের সাথে দেখা করতে পাঠিয়েছে। ছেলেটির ব্যাপারে হোসেনের বলা প্রত্যেকটা বিশেষণই সঠিক। একে বিয়ে করলে নিঃসন্দেহে সুখী হবে। অথচ এই সুখ সে চায় না, চায় না অন্য কারোর সাথে সুখী দাম্পত্য। যাকে চায়, কেন তাকে পেল না? কেন তার মধ্যেই পৃথিবীর সব থেকে খারাপ গুণটি দিলেন সৃষ্টিকর্তা? কেন দিলেন? রুদ্রর প্রথম ভালোবাসি বলার মুহূর্ত, রুদ্র নেশালো চোখ দুটি যতবার চোখে ভাসছে দুভাগ হচ্ছে হৃৎপিণ্ড। ইচ্ছে করছে ছুটে গিয়ে রুদ্রকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরতে, চিৎকার করে বলতে, আমিও আপনাকে ভালোবাসি। কিন্তু না, সব ইচ্ছে পূরণ হবার নয়। রুদ্র তার অধরা ভালোবাসা চাইলেও ছুতে পারবে না, সারাটা জীবন পোস্তানোর ভয়। হঠাৎ মুঠোফোন বাজল। সেজুতির আগের ফোন ভেঙে গেছে। হোসাইন নিজে থেকেই দুদিন আগে এনে দিল এটা। সিমটা আগেরই। ফোনের শব্দেও সেজুতি মুখ তুলল না। কয়েকবার বেজে বেজে কেটে গেল। সেজুতি না ধরলেও ওপাশের ব্যক্তির কোনো বিশ্রাম নেই, লাগাতার ফোন করছে সে। অবশেষে বিরক্ত হয়ে ভেজা ফোলা মুখ তুলল সেজুতি। উঠে এসে বিছানার ওপর থেকে ফোন তুলে দেখল অচেনা নম্বর। কে ফোন করেছে, কেন করছে, এসব ভাবল না সেজুতি। রিসিভ করল। মুহূর্তেই ভেসে এলো একটা পুরুষালী উদ্বিগ্ন স্বর। হ্যালো, মিস সেজুতি। সেজুতি গলা ঝেড়ে বলল, জি, কে বলছেন? আমি অভ্র চৌধুরী।
সেজুতি অবাক হলো। আপনি হঠাৎ? বলবো, বলতেই তো ফোন করলাম। তা আপনার মূল্যবান সময়ের কিছুটা পাওয়া যাবে কি? অভ্রর কণ্ঠে ঝাঁজ, বিদ্রুপ, বিরক্তি। সেজুতি মৃদু কণ্ঠে বলল, এভাবে কেন বলছেন? তাও ঠিক, আপনার প্রতি এর থেকেও রুড হওয়া দরকার আমার। সেজুতি অভ্রর এমন আচরণের আগামাথা খুঁজে পেল না। কি করেছি আমি? অভ্র তেজ নিয়ে বলল, আপনি কি করেছেন সেটা আমার থেকে আপনি ভালো জানেন। একবার এসে দেখুন কি হারে ড্রিঙ্ক করছে ভাই। পাগলের মতো কাঁদছে। খুশি হচ্ছেন তো? সেজুতি চুপ মেরে যায়। বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়। লোকটা কাঁদছে আমার জন্য। কেন কাঁদবে? কই ছিলেন এতদিন? একটা বার তো আমার খোঁজ নিলেন না। বোঝা কণ্ঠে বলল, নিষেধ করুন ওনাকে। অভ্র যেন আরো চেতে গেল। বাহ, আমি নিষেধ করলেই শুনবে বলে মনে হয় আপনার? সেজুতি নিশ্চুপ। অভ্রর কণ্ঠ হঠাৎই নরম হয়ে আসে। একটা কথা রাখবেন আমার। বলুন। কাল সকালে একবার দেখা করবেন আমার সাথে। প্লিজ। কেন? অভ্র বলল, আসবেন কিনা সেটাই শুনতে চাইছি। শুধু কিছু কথা বলবো। সেজুতি উদাস কণ্ঠে বলল, কিন্তু কাল যে আমার। অভ্র হাসল। ফোনের ওপাশে হাসির আড়ালের তাচ্ছিল্যটা দেখল না সেজুতি। গায়ে হলুদ তাই তো। সে তো বিকেলে। অনেক সময়। আমি আপনার বেশি সময় নেব না। কাল একবার আসুন প্লিজ। কোথায় আসতে হবে আমাকে? জানিয়ে দেব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। জিগাতলা। সকাল সকাল কমবীর। এখনো লোক সমাগম জমেনি। রাস্তার একপারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। অনেকক্ষণ হলো এসেছে। কিন্তু যার জন্য অপেক্ষা, তার দেখা নেই। অভ্র চিন্তিত। সে যদি আসবে তো? আজ কিছু কথা বলা যে খুব দরকার। অভ্র হাতঘড়ি দেখল। এখানের কাজ শেষ করে অফিস যেতে হবে। ভাই দুদিন অফিসের ধার কাছে ফিরছে না। বলতে গেলে মনের জোরটা নেই। অভ্রই সামলাচ্ছে সব। অভ্র আশেপাশে তাকালো। হঠাৎ দূর থেকে সেজুতিকে আসতে দেখে ঠোঁটে হাসি ফুটল। সেজুতির রিকশা এসে থামল ঠিক অভ্রর সামনে। ভাড়া মিটিয়ে ফিরতেই অভ্র বলল, এলেন তাহলে? কিন্তু একটু দেরি। সেজুতি বলল, বাবাকে ম্যানেজ করতে সময় লাগলো। গায়ে হলুদের দিন মেয়ে বাইরে যাচ্ছে বোঝেনি তো। সেজুতির গলাটা কেমন ভাঙা ভাঙা শোনালো। মেয়েটা কি কেঁদেছে? অভ্র বলল, চলুন বসে কথা বলি। দুজন মিলে কাছাকাছি একটা কফি শপে ঢুকলো। সেজুতিকে একটা চেয়ার টেনে দিয়ে নিজেও বসলো ওর মুখোমুখি। বলুন, কেন ডেকেছেন? বলছি। তার আগে আপনি বলুন যে আমার পুরো কথাই শুনবেন আপনি। সেজুতি মাথা দোলায়। এসে থেকে একবার ও অভ্রর চোখের দিক চায়নি। চাইলে হয়তো চাপা ক্ষোভ খুঁজে পেত। যে দৃষ্টি আরো অপরাধী বানাতো ওকে। অভ্র ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, মিস সেজুতি, রুদ্র রওশন চৌধুরী আপনার বশ। যাকে রাগী, বদমেজাজি, ইগোইস্টিক আর চরিত্রহীন বলেই জানেন আপনি। তাই না? সেজুতি তাকিয়েছিল। তাই না কথাটায় আবার নামিয়ে ফেলল চোখ। অভ্র বলল, কিন্তু আদৌ কি মানুষটা এরকম? আচ্ছা, কোনো মানুষ কি পৃথিবীতে খারাপ হয়ে জন্ম নেয়? নাকি পরিবেশ পরিস্থিতি তাকে এভাবে তৈরি করে? আপনি জানেন, ভাই তার মাকে সহ্য করতে পারে না। এক কথায় যাকে বলে ঘৃণা করে। অনেক বেশি ঘৃণা। সেজুতি অবাক কণ্ঠে বলল, কেন? অভ্র নিচের দিক তাকালো। ঠান্ডা গলায় ওল্টাতে শুরু করল রুদ্রর এক একটি অতীতের পাতা। ভাই তার বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক সম্ভ্রান্ত পরিবার। কোটি কোটি টাকার মালিক তারা। কিন্তু আঙ্কেল, মানে ভাইয়ের বাবা, উনি ছিলেন পরিশ্রমে বিশ্বাসী। বাপের টাকায় আরাম আয়েশ করাই ওনার বাধ্যতা। নিজে কিছু করতে চাইতেন। সম্পূর্ণ নিজ চেষ্টায়। যেটা ওনার স্ত্রীর ছিল সবচেয়ে অপছন্দের। যার বাবার এত টাকা পয়সা তার কেন চাকরি করতে হবে? আঙ্কেলের এরকম সিদ্ধান্তে দাদু দিদুন কখনো আপত্তি করেননি। ছেলে যাতে ভালো থাকবে থাকুক। আঙ্কেল সরকারি চাকরি পেলেন। ফ্যামিলি বিজনেসের প্রতি ওনার ছিল তীব্র বিতৃষ্ণা। এ নিয়েই আন্টির চাপা ক্ষোভ তৈরি হতে থাকে। ভাইয়ের বয়স তখন 5 কি 6। তখনও দিন ভালো কাটছে। একটা সময় আঙ্কেলের বদলি হলো ঢাকায়। উনি স্ত্রী সন্তান সহ ঢাকায় চলে এলেন। তারপর থেকে শুরু হলো আলাদা সংসার। এর আগে দাদুর ছত্রছায়ায় আন্টির সমস্ত বিলাসিতা পূর্ণ হওয়ায় উনি অত প্রতিক্রিয়া করেননি। কিন্তু নতুন সংসারে আসার পর যেটা কালবৈশাখীর রূপ নেয়। ভাই নাকি ভীষণ দুরন্ত ছিলেন। আগে তো দিদাই সামলাতো, এবার পুরোপুরি মায়ের কাঁধে পড়ল ওকে সামলানোর দায়ভার। রূপচর্চা, নিত্য শপিং, স্বামী সন্তানের প্রতি উদাস চলাফেরা তখন ফুরিয়ে আসতে ধরল। আঙ্কেল চাকরির টাকায় সংসার ভালোই চালাতেন। কিন্তু আন্টির মনোপুত হতো না। ওনার চাহিদা সম্পন্ন করায় আঙ্কেল ত্রুটি না রাখলেও সফল হতে পারেননি। ধীরে ধীরে তাদের মনমালিন্য শুরু হলো। আন্টির চাহিদা কমার বদলে দিন দিন যেন বাড়ছে। এ নিয়ে সংসারে সব সময় সা এন্তি চ গো রা খ ল হ লেগেই থাকত। আঙ্কেলের ওপর রাগ আন্টি মেটাতেন ভাইয়ের ওপর। 5 বছরের ছেলেটাকে মার ধর করতেন একটুতেই। কখনো বা না খাইয়েও রাখতেন।
কোনো সুস্থ স্বাভাবিক মা তার সন্তানের সাথে এরকম করতে পারে আমার জানা নেই। ঢাকায় আঙ্কেলের এক ধনী বন্ধু ছিলেন আশরাফ। আঙ্কেলের সাথে বাসায় আসা যাওয়া ছিল ওনার। আঙ্কেলের সরলতা, বিশ্বাসের সুযোগ নিয়ে আন্টি আর ওনার মধ্যে একটা সম্পর্কের শুরু হয়। আই মিন রব কিয়া। সংসারে যেটুকু শান্তি বেঁচে ছিল তাও নিঃশ্বাস। ভাইয়ের জন্য তাদের অবাধ বিচরণে বাধা পড়ত, কারণ ভাই আঙ্কেলকে বলে দিত আধো বলিতে যতটুকু পারত আঁকি। এতে আন্টির ধরা পড়ার ভয়, রাগ দুটোই বাড়ে। ভদ্রলোক এলেই ভাইকে আগে সরাতেন উনি, অন্য ঘরে আটকে রাখতেন, তারপর মজে যেতেন পাপের দুনিয়ায়। এসব আঙ্কেল তখনও জানতেন কিনা আমি জানি না। ভাইয়ের বলা কথা উনি কখনো সিরিয়াসলি নেননি হয়তো। দিন এভাবেই যাচ্ছিল, কিন্তু একদিন আঙ্কেলের শরীর খারাপ করলে তাড়াতাড়ি বাসায় ফেরেন। আন্টি তো আর জানতেন না, তাই সতর্ক হননি। ওই দিন আঙ্কেলের কাছে হাতে নাতে ধরা পড়েন তার প্রিয়তমা স্ত্রী। নিজের বন্ধুর সাথে স্ত্রীকে একই বিছানায় দেখে আঙ্কেল যেন উন্মাদে পরিণত হলেন। কাউকে সাফাই গাওয়ার কোনো সুযোগই দিলেন না। প্রথমেই চালালেন বিবাহিত স্ত্রীর লা র। আশরাফ তখন পালাতে চান, ভয় মাফও চান, কিন্তু আঙ্কেল শোনেননি। রাগে, দুঃখে, শোকে পাথর সে কয়েকবার ওনার মাথা দেয়ালের সাথে ঠুকে দেন। ওনার প্রাণবায়ু শেষ হয় সেখানে। আঙ্কেল নিজ হাতে তার স্ত্রীর কুকর্মের শাস্তি দেন। অভ্র দীর্ঘশ্বাস ফেলল। সে যদি স্তব্ধ, বিমূঢ়। এই কথাগুলো তো রুদ্র গল্পের ছলে বলেছিল সিলেটে। ওই যেদিন মদ খেল, অথচ এটা রুদ্রর নিজেরই জীবনের গল্প। এত কষ্ট মানুষটার, সে যদি কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই শুধালো, তারপর? অভ্র শান্ত চোখে সে যুতির কান্নামাখা মুখটা দেখল কিছুক্ষণ। বলল, তারপর আঙ্কেল নিজেই পুলিশকে খবর দিলেন। দাদু দিদাকেও আসতে বললেন। ভাইয়ের তো একটা নিরাপদ আশ্রয় দরকার। পুলিশ এলো বাসায়। দাদু দিদাও। সব শুনে মাথায় আকশু ভেঙে পড়ল তাদের। ভাই মায়ের দেখে থরথর করে কাঁপছিল। পুলিশ যখন আঙ্কেলকে নিয়ে যাবেন, ভাই চিৎকার করে কেঁদেছে। একটা সময় জ্ঞান হারালো। এদিকে আঙ্কেলকে কাস্টাডিতে নেওয়া হলো। আঙ্কেল সবটা স্বীকার করলেন। জানালেন তিনি খুব করেছেন ওই দুজনকে। তার জামিন চাই না। দাদু খুব চেষ্টা করলেন আঙ্কেলকে ছাড়ানোর, কিন্তু প্রকৃতির মতো আঙ্কেল ও বিরোধিতা করলেন। তার বাঁচার ইচ্ছে শেষ। একে তো খুব নের আসামি, তাও আবার দুটো। আশরাফ নামিদামি ব্যবসায়ী, তার স্ত্রী স্বজন সবাই একজোট হয়ে নামলেন হত্যাকারীর বিচারের জন্য। সব প্রমাণ আঙ্কেলের বিপক্ষে। জামিন আর পাওয়া হয়নি। আঙ্কেলও চাননি। আদালত ফাঁসির ঘোষণা দিল। তারপর থেকেই ভাই চুপ হয়ে যায়। কারোর সাথে মেশে না, কথা বলে না। ওর ঘরই হয় ওর দুনিয়া। মনে মনে মায়ের প্রতি আকাশ সম ঘৃণার জন্ম নেয়। ভালোবাসা, বিশ্বাস এসবের ওপর থেকে আস্থা নড়ে যায়। মেয়ে মানুষ মানেই অর্থলোভী। টাকা পেলে এরা যা কিছু করবে এমন ভাবনা পোষণ করে বড় হতে থাকে। দাদুর হঠাৎ মৃত্যুতে ব্যবসা কাঁধে নিল। নিজের পরিশ্রম বুদ্ধিদীপ্ততা দিয়ে ক্ষণিকের ঝুলে পড়া ব্যবসা ট্রাক করে দাঁড় করালো। ভাইয়ের লঞ্চ করা কাপড় দেশ বিদেশে সুনাম কুড়ালো। কিন্তু ভাইয়ের ধারণা বদলালো না। যে মায়ের জন্য তার বাবা, তাদের সংসারটা ভেঙে গেল, সেই মেয়ে জাতির প্রতি তীব্র বিতৃষ্ণা কমল না। হোটেলে একের পর এক মেয়ের সাথে রাত্রিযাপন হলো। প্রমাণ করল মেয়ে মানেই অর্থসন্ধানী, স্বার্থপর। কথাটা পুরো সত্যি নয়, কারণ হাতের 5 আঙুল 5 রকম। কিন্তু ফেলেও দেয়া যায় না, কারণ হোটেলে মেয়েগুলো তার জ্বলন্ত প্রমাণ। ওরা স্বেচ্ছায় আছে, টাকা পাওয়ার লোভে। মায়ের প্রতি ঘৃণা আর বাবার করুণ পরিণতি ভাইকে আজ এমন করেছে। 20 বছর বয়স থেকেই শুরু এই নারীর সঙ্গ। কিন্তু কখনো কোনো মেয়েকে অসম্মান বা জবরদস্তি করে নয়। লোভের বশবর্তী আর ভাইয়ের নৈকট্য পাওয়ার আশায় কিছু মেয়ে এমনিই আসত। তবে রাত ছাড়া মেয়েদেরকে কখনোই নিজের ধারে কাছেও ঘিসতে দেয়নি ভাই। সে যদি হা করে শুনছে। অভ্র বিরতি নিল একটু, তারপর ব্যস্ত কণ্ঠে বলল, কিন্তু বিশ্বাস করুন, ভাইয়ের জীবনে যেদিন আপনি এসেছেন, সেদিন থেকে হোটেলে আর একটি মেয়েও আসেনি। ইনফ্যাক্ট ভাই তো হোটেলের সামনে বড় করে সাইনবোর্ড লাগিয়েছেন নারী প্রবেশ নিষেধ। অভ্র মৃদু হাস্য কথাতে বলে, ভাইয়ের মনে শুধু আপনি আছেন সেজুতি। শুধু আপনি। আপনি জানেন, ভাইকে আমি কখনো কাঁদতে দেখিনি। কিন্তু কাল দেখেছি, প্রথমবার। কাঁদছিল ভাই, শুধুমাত্র আপনার জন্য। ভাইয়ের মন স্পর্শ করেছেন আপনি, যার গভীরতা এতই বেশি যে ভাই এখন পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আপনাকে চায়। প্রত্যেকটা মানুষের মাঝেই কিছু খারাপ গুণ থাকে সেজুতি। কারোরটা হয়তো খুব বেশি খারাপ হয়, কিন্তু তাই বলে তাকে শুধরানোর সুযোগটুকু দেবেন না। ভাই তো যথাসম্ভব নিজেকে পাল্টেছে, তাও আপনার জন্য। আপনি বললে নিজেকে পুরোপুরি পাল্টাতে দুবার ভাববে না। আর কি চাই আপনার? আপনি জানেন, ভাইকে বলা হয়েছিল আপনাকে তুলে নিয়ে বিয়ে করতে, অথচ ভাই তা চায় না। চায় না জোর করে আপনাকে পেতে। আপনি ভালোবেসে ধরা দেবেন, এটাই ভাইয়ের ইচ্ছে। সে যদি ডুকরে কেঁদে উঠল।
টেবিলের ওপর হাত রেখে মুখ গুজে হু হু করে কাঁদল কিছু সময়। অভ্র সময় দিল সেজুতিকে। হালকা হোক মেয়েটা। অনেকক্ষণ পার হলে অভ্র নিজেই বলল, আপনি কিন্তু একটা বিষয়ে খেয়াল করেননি। সেজুতি মাথা তুলল। ভেজা কণ্ঠে শুধালো, কি? অভ্র মুচকি হাসল। আমি ভাইকে ভাই বললেও ওর বাবা মাকে আঙ্কেল আন্টি বলেছি। সেজুতির ভ্রু কুঁচকে আসে। সত্যিই তো, এটা খেয়াল করেনি এতক্ষণ। সেজুতির জিজ্ঞাসু চেহারায় অভ্র ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, এর কারণ আমি ভাইয়ের নিজের কেউ নই। ভাই আমাকে রাস্তা থেকে তুলে এনেছিলেন। সেজুতি চমকে তাকায়। অভ্র বলল, আমি আমার বাবা মাকে কখনো দেখিনি। জানিও না তারা কারা। রাস্তায় ভিক্ষা করতাম। পরনে ছেঁড়া কাপড়, গায়ে পায়ে ময়লা, উদাস হেসে। ভাই নিজেও তখন ছোট। আমার থেকে 5 বছরের বড় ভাই। একদিন স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি খাচ্ছি। দূর থেকে দেখলাম একটা ছেলে স্কুলে ঢুকতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। পিচের রাস্তা, হাত পা ছিলেও গেছিল। আমি ছুটে গিয়ে হাত বাড়াই। ছেলেটি কতক্ষণ আমাকে দেখে আমার ময়লা হাত ধরে উঠে দাঁড়ায়। আমি তার হাতে পায়ের ময়লা ছেড়ে দেই। পরনের জামাটা খুলে ছিঁড়তে থাকি। ছেঁড়া টুকরোগুলো দিয়ে কেটে যাওয়া জায়গা বেঁধে দিই। ছেলেটি ছিল ভাই। ভাই সেদিন অবাক চোখে আমাকে দেখছিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো আমার নাম কি, কোথায় থাকি। যখন জানলো আমি এতিম, ভাই বিনা সংকোচে আমাকে সাথে নিয়ে চলল। বলল, আজ থেকে তুই আমার ছোট ভাই। সেই থেকে আমার পরিচয় বদলালো। এতিম ছেলেটাকে ভাই নিজের পরিচয় দিল। সাথে আমার নামে আলাদা ব্যবসা, গার্মেন্টস এসব তো রয়েছে। এতক্ষণ আপনাকে যা যা বললাম ভাইয়ের পরিবার নিয়ে, এগুলো ভাইয়ের দিদার থেকে শোনা আমার। সে যদি ফিচেল কণ্ঠে বলল, উনি এত উদার। অভ্র হাসল, বলল, আবির বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়েতে রাজি হয়, সেটা কিন্তু ভাইয়ের কথায়। সে যদি বিস্মিত। অভ্র আবার বলল, ভাই আসলে দেখতে চাচ্ছিল আপনি সত্যিই বিয়ে করেন কিনা। ও এখনো বুক বেঁধে আছে এই আশায় আপনি ফিরবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আবির আপনাকে বলেছিলেন এগ্রিমেন্টের টাকা দিয়েছেন উনি। এটাও কিন্তু মিথ্যে। সেজুতির দুচোখ ভার হয়ে আসছে। কিন্তু এসব করে কি পেলেন? ওই যে বললাম, ভাই তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিল। আপনাকে যেদিন আংটি পরাতে যায় আবিরের পরিবার, আংটি হারিয়ে যায়। মনে আছে নিশ্চয়। সেজুতি মাথা দোলায়। অভ্র হেসে বলল, আবির সরিয়েছিল। তাও ভাইয়ের পরিকল্পনা মাফিক। ভাই চায়নি অন্য কেউ আপনার আঙুলে আংটি পরাক। আপনি অন্য কারো বউ হবেন তা তো আরই না। অথচ দেখুন, আবিরের সাথে আপনার বিয়ে না হলেও অন্য কারোর সাথে কিন্তু ঠিকই হচ্ছে। সেজুতি মাথা নিচু করে ফেলল। অভ্র বলল, ভাই আপনাকে অনেক আগে থেকে ভালোবাসে সেজুতি। দিন তারিখ আমার ঠিক জানা নেই। সেই ভালোবাসা অনুভব করতেই ও চাকরির অজুহাতে আপনাকে নিজের আশপাশে রেখে দেয়। এগ্রিমেন্ট ও একটা ছুতো ছিল, যাতে আপনি চাইলেও দূরে যেতে না পারেন। ভাই কিন্তু জানতো আপনি ওকে দেখতে পারেন না। কেন পারেন না সেটা আমি জানি না। তারপরেও ভাই আপনাকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে। যেভাবে পেরেছে সাহায্য করেছে আপনার অগোচরে। আপনাদের কাজের মেয়েটি শেফালি, ও কিন্তু ভাইয়ের কথাতেই আপনাদের বাসায় কাজ নিতে চায়। আপনার থেকে বেতন নেয়া একটি অভিনয়ের অংশ। পাছে আপনি বুঝে ফেলেন, আপনি প্রতিদিন অফিসে দেরি করতেন। ভাইয়ের এতটুকু দেরিও সহ্য হতো না। আপনাকে ছাড়া প্রত্যেকটা সেকেন্ড ফাঁকা ফাঁকা লাগতো। একদিন খোঁজ নিয়ে জানলো আপনি পুরো বাসার দায়িত্ব পালন করে তারপর অফিসে আসেন। তাই ভাই শেফালিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এতে অবশ্য এক ঢিলে ওর 2 পাখি বধ হলো। এক, আপনি ঠিক সময় অফিসে এলেন, আপনার কষ্ট কমলো, আর দ্বিতীয়টা না হয় না বলাই থাকুক। সে যদি মূর্তির মতো বসে আছে, চোখে পলক বুদ্ধি পড়ছে না। রুদ্র এতভাবে সাহায্য করেছে, এত ঋণ তার রুদ্রর প্রতি। কি দিয়ে শোধ করবে এই ঋণ? ভালোবাসা কি যথেষ্ট হবে? অভ্র সেজুতির হাতের ওপর হাত রাখল। আকুতি নিয়ে বলল, সেজুতি, আপনাকে ছাড়া আমার ভাই বাঁচবে কিন্তু ভালো থাকবে না। রার মতো বাঁচার কি সার্থকতা? আচ্ছা, আপনি বলুন, যে আপনার জন্য তার খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে পারে, যার প্রত্যেকটা ভাবনায় শুরু হয় আপনার ভালো থাকা না থাকা দিয়ে, তার ভালোবাসায় সন্দেহ থাকে কখনো। এইভাবে আমার ভাইকে শেষ করে দেবেন না। প্লিজ, আমি অনুরোধ করছি। ভাইকে ভালোবাসলে কোনো দিনও ঠকবেন না আপনি। একবার বিশ্বাস করেই দেখুন, প্লিজ। সে যদি নিঃশব্দে কাঁদছে। অভ্র হাত সরিয়ে বলল, আমার ধারণা মিথ্যে হবে না। আপনার চোখ, আপনার এই কান্না বলে দিচ্ছে আপনিও ভাইকে ভালোবাসেন। তাহলে কেন করছেন বিয়েটা? এখনো সময় আছে, ভেঙে দিন। ফিরে যান ভাইয়ের কাছে। আপ__। অভ্র পুরোটা শেষ করতে পারল না। এর আগেই সেজুতি মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কফি শপের অনেকে এতক্ষণ দেখছিল তাদের। সেজুতির বেরিয়ে যাওয়ায় অভ্রর নিরস মুখ দেখেই শুরু হলো তাদের কানাঘুষা। অভ্রর তাতে মন নেই। সে ভাবছে সেজুতির যেতে যেতে বলা কথাগুলো, আমি পারবো না, আমি পারবো না।
অভ্র বরাবরই নরম মনের মানুষ। চোখ জ্বলে উঠল তার। এক দুফোঁটা অশ্রু গড়ালো। সে কি তবে পারল না ভাইয়ের ভালোবাসা পাইয়ে দিতে? কোলাহল পূর্ণ রাস্তা, আশেপাশে গাড়ির ছড়াছড়ি, জ্যামে ভর্তি পথ, কখনো সিগন্যাল, সাথে রোদের প্রকোপ। কোনো কিছুই আজ মন ছুঁতে পারছে না রুদ্রর। এক বিন্দু বিরক্তি নেই মুখে। সে উদাস, অন্যমনস্ক, যেন ভিন্ন কোনো গ্রহে তার বাস এখন। দুনিয়ার মাটিতে শুধু পড়ে আছে দেহটা। সামনে রেহান মৃদুমন্দ গতিতে গাড়ি চালাচ্ছে। মুখ ফার রেহানের। মন ও খারাপ। রুদ্র আজীবনের মতো দেশ ছাড়ছে। রুদ্র হোক রাগী, মেজাজি, কিন্তু কতটা উদার, দয়ালু সে জানে। আজ অবধি বিপদে পড়েছে আর রুদ্র সাহায্য করেনি এমন সময় খুঁজে পাওয়া দুষ্কর। কত বছর ধরে রুদ্রর অধীনে কাজ করছে। মনে মনে সে রুদ্রর অন্তর্ভুক্ত বলা যায়। অথচ আজ রুদ্র যখন চলে যাচ্ছে একবার মুখ ফুটে বলতেও পারছে না স্যার যাবেন না। রেহান বারবার ভিউ মিরর দিয়ে রুদ্রকে দেখছে। অনেকক্ষণ পর রুদ্র শান্ত কণ্ঠে বলল, কিছু বলতে চাও রেহান? রেহান নড়েচড়ে ওঠে। স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো কেমন কেঁপে এলো। রুদ্র একই প্রশ্ন আবার করল। সাথে বলল, কিছু বলার থাকলে বলে দাও, পরে আর দেখা হবে না। রেহানের যেন কান্না পেল। মেয়ে মানুষ হলে ভ্যা ভ্যা করে কেঁদেই দিত। ধরা ধরা গলায় বলল, স্যার বলছিলাম কি, যদি না যেতেন। রুদ্র হাসল। হাসির সাথে বের হলো দীর্ঘশ্বাস। রেহান উত্তর পেল এতেই। রুদ্রকে আজ থামানোর ক্ষমতা তার নেই। রুদ্র যাবেই, ছাড়বেই মাতৃভূমি। রুদ্র জানলা গলিয়ে বাইরে তাকালো। প্রকৃতি আজ হাস্যোজ্জ্বল। সোনারোদ হেসে লুটোপুটি খাচ্ছে। রুদ্র শুধালো, কিসের এত আনন্দ তোমাদের? আমার বিরহে কেন কাঁদছ না তোমরা? জবাবে ওরা আরো হাসে, হেসে কুটি কুটি হয়। রুদ্রর বিষণ্ণতা বাড়ল। সেলফোন বের করে শেফালির মেসেজটি বার করল। বাংলায় লেখা, সেজুতির রাফসানের গায়ে হলুদ শেষ। এখন বিয়ের তোড়জোড় চলছে। কালকের বদলে বিয়ে হবে আজকেই। এই তো আধ ঘন্টা পর। মেসেজটি এসেছে আরো ঘন্টাখানেক আগে। তার মানে এতক্ষণে সেজুতির বিয়ে শেষ। ও এখন অন্য কারো বউ। এটা ভেবেই রুদ্র চিৎকার করে কেঁদেছে। বাড়ি ভরা সার্ভেন্ট, অভ্র কাউকে মানেনি, কারোর তোয়াক্কা করেনি, ভাঙচুর করেছে। অভ্র ধরে বেঁধে রাখতে হিমশিম খাচ্ছিল বড্ড। রুদ্র মেঝেতে হাত পা ছড়িয়ে বসে পড়ে, তারপর হঠাৎ শান্ত হয়ে যায়। কতক্ষণ নিঃশব্দে কাঁদে। এরপর হুট করেই উঠে দাঁড়ায়। সার্ভেন্টকে বলে হয় ব্যাগ গুছিয়ে দিতে। আজ এই মুহূর্তে দেশ ত্যাগ করবে। সাথে ত্যাগ হবে সেজুতির মায়া। অভ্রর শত অনুরোধ ফিকে হয় সেখানে। রুদ্র শোনে না। বেরিয়ে পড়ে রেহানকে সাথে নিয়ে। অভ্র বহুবার সেজুতিকে ফোন করল। চিন্তায় তার মাথা দুভাগ হয়ে যাচ্ছে। এত কিছু শুনেও মেয়েটা মতো বদলালো না। এ কেমন পাষণ্ড নারী। তবে ওর কান্নাগুলো ছিল মিথ্যে। সেজুতির ফোন বন্ধ পেয়ে অভ্রর যেন আরো রাগ বাড়ল। বিড়বিড় করে সেজুতিকে গালি দিতে মন চাইল। কিন্তু বড় ভাইয়ের প্রেয়সী বলেই বিবেকে বাঁধল হয়তো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রুদ্রর চোখ ভিজে উঠছে। হাতের উল্টোপিঠ দিয়ে মুছল কভার। লাভই হচ্ছে না। আবার ভিজে যাচ্ছে। রেহান বারবার চোরা চোখে মুখ কালো করে রুদ্রর কান্না দেখছে। রুদ্র বিরক্ত হলো নিজের ওপর। একটা মেয়ের জন্য এত কিসের কান্না, কিসের শোক? বিরক্তিটা ঝাড়ল রেহানের ওপর। কড়া কণ্ঠে বলল, গ্লাস ঘোরাও। সঙ্গে সঙ্গে রেহান ভিউ মিরর ঘুরিয়ে দিল। এখন আর রুদ্রকে দেখা যাচ্ছে না। রুদ্র ঠোঁট কামড়ে ধরে রাস্তা দেখছে। কান্না আটকাচ্ছে হয়তো। এ জীবনে আর সেজুতিকে পাওয়া হলো না। কথাটি যতবার মাথায় আসছে ততবার ভেতরের রক্তক্ষরণ কয়েক গুণে বাড়ছে। কেন ভালোবাসতে গেল? একপাক্ষিক ভালোবাসায় এত কষ্ট। এর থেকে তো আগের জীবনই ভালো ছিল। ঝঞ্ঝাট মুক্ত, নির্ভেজাল। অন্তত ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডটাকে বয়ে বেড়াতে হয়নি। কাউকে না পাওয়ার দুঃখ সেখানে ছিল না। না ছিল ভালোবাসার কাছে হেরে যাওয়ার ভয়। সে যদি সব আশা ভরসা মিথ্যে প্রমাণ করল। বউ হয়ে গেল আরেকজন। রুদ্র অস্পষ্ট শব্দে বিড়বিড় করল, স্বার্থপর মেয়ে। এসিটা বন্ধ করো রেহান। রেহান তাই করল। রুদ্র গ্লাস খুলে দিল গাড়ির। সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ল। হঠাৎ কি মনে করে সিগারেটের উড়ে যাওয়া ছাইগুলোর দিক মনোযোগ দিয়ে চেয়ে থাকল। ভালোবাসাটা কি এই সিগারেটের মতন নয়, যার শুরু আগুন দিয়ে হলেও শেষ হবে ছাই দিয়ে? রুদ্রর ধ্যান ভাঙল গাড়ি ব্রেক কষায়। রেহান খাট ফিরিয়ে বলল, স্যার এসে গেছে। রুদ্র মাথা দোলায়। সিগারেট ফেলে দিয়ে নেমে দাঁড়ালো। রক্তিম চোখ দুটো লোকাতে সানগ্লাস পরল। রেহান ও বের হলো। গাড়ির দিকে খুলতে যাবে তখন রুদ্র এসে কাঁধে হাত রাখল ওর। রেহান অবাক চোখে তাকালো। রুদ্র নম্র কণ্ঠে বলল, অনেক বকাচকা করেছি তোমায় রেহান। পারলে ভুলে যেও সেসব। পরিবারের সাথে নিজেরও খেয়াল রেখ। আর আমার ভাইটারও। রেহান এবার কেঁদেই ফেলল। রুদ্র ক্ষীণ হেসে রেহানকে বুকে জড়ায়। রেহানের চোখ যেন তাতে বেরিয়ে আসে। রুদ্র সরে এলো। বলল, যাও, লাগেজ নামিয়ে আনো। রেহান মাথা নাড়ে। চোখ মুছে দিকে খুলতে এগোয়। ভাই। অভ্রর গলা শুনে রুদ্র চমকে পেছনে তাকালো।
ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সেই এলেই। অভ্র এগিয়ে এলো, বোঝা কণ্ঠে বলল, যেও না ভাই, প্লিজ। রুদ্র মেকি শক্ত কণ্ঠে বলল, আর লাভ নেই অভ্র, সিদ্ধান্ত নেয়া শেষ আমার। ওই একটা মেয়ের জন্য সব ছেড়ে ছুড়ে যাবে ভাই। রুদ্র উদাস হাসে, ওই মেয়েটাই যে আমার কি ছিল রে অভ্র। আজ বুঝছি, আমার কথা ভাবছ না। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তোমার নিজের ভাই হলে পারতে এমন করতে? রুদ্র বোবা বনে গেল সেকেন্ডের জন্য। ফিচেল কণ্ঠে বলল, এভাবে বলতে পারলি তুই আমার পর? অভ্র কথা বলে না, বিদ্যুৎ বেগে রুদ্রকে জড়িয়ে ধরে। যেও না ভাই, যেও না। রুদ্র স্ফীত হাসল, অভ্রর পিঠে হাত বুলিয়ে বলল, আমি কি একেবারে যাচ্ছি নাকি রে বোকা? কয়েক বছর পর আবার ফিরব। তোর বিয়ে দিতে হবে না, ভাসুর হব, তারপর তোর বাচ্চাদের জেঠু হব। অনেক কাজ বাকি এখনো। অভ্র হাতের বাঁধন আরো শক্ত করল। রুদ্র বিরক্ত হওয়ার ভান করে বলল, ছাড় অভ্র, মেয়েদের মতো কাঁদবি না, আর বাচ্চাদের মতন বায়না তো একদম ধরবি না। অভ্র সরে এলো, কপট রাগ দেখিয়ে বলল, তার মানে তুমি যাবেই? রুদ্র অসহায় চোখে তাকালো। ফ্লাইটের সময় হয়ে এসছে অভ্র। অভ্রর পাশ কাটিয়ে রুদ্র চলে যায়। অভ্র রাগে দুঃখে গাড়িতে লাথি মারল। এই সব কিছুর মূল্যে ওই মেয়ে অকৃতজ্ঞ কোথাকারে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এয়ারপোর্টের চেকিং গেটের সামনে দাঁড়ালো রুদ্র। রেহানের হাত থেকে ব্যাগ নিয়ে একবার পেছনে ফিরে তাকালো। অভ্রকে দেখা যাচ্ছে, মনমরা হয়ে চেয়ে আছে ছেলেটা। একইরকম মনমরা রেহানও। রুদ্র দুজনকেও একবার একবার করে দেখে নেয়, হাত নেড়ে বিদায় জানায়। চারপাশে ক্লান্ত দৃষ্টি ফেলে কাউকে মিথ্যে মিথ্যে খোঁজে, মনে মনে বলে, ভালো থাকবেন সে যদি, নিজের নতুন জীবনে সুখী হবেন। আর আমি জ্বালাবো না আপনাকে। এই শেষ। অনেক কষ্টে ফেরত আসা অশ্রুটুকুন সংযত করল রুদ্র। কাচের গেট ঠেলে ঢুকবে আগেই পেছনে থেকে হাত টেনে ধরল কেউ একজন। রুদ্র এবার সত্যিই বিরক্ত হলো। ফিরে না তাকিয়ে বলল, এবার আর নিতে পারছি না অভ্র, ছাড়। আমি যাবই। যেতে দিলে তো যাবেন। কাঙ্ক্ষিত কণ্ঠস্বর শুনে স্তব্ধ রুদ্র। বিদ্যুৎ বেগে ঘাড় ঘোরালো। সেজুতি মুখ ফুলিয়ে চেয়ে আছে। রুদ্র অবিশ্বাসের কণ্ঠে বলল, আপনি? সেজুতি নাক মুখ ফুলিয়ে বলল, আমাকে এভাবে একা রেখে চলে যাচ্ছেন? এত সাহস কোথা থেকে পেলেন আপনি? রুদ্র যেন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সেজুতি? আপনি কি সত্যি সত্যি এসেছেন? না, আমার ভূত এসেছে। তর্ক করার বহরে রুদ্র বুঝল এটা সত্যি সেজুতি। কিন্তু খুশির বদলে অভিমান মাথা চাড়া দিল। অন্যদিক চেয়ে বলল, কেন এসেছেন? আপনি না এখন অন্যের বিয়ে করাবো? সেজুতি দুই ভ্রু উঁচিয়ে বলল, ও তাই? তাহলে আপনি ধরেই নিয়েছেন আমি অন্যের হয়ে গেছি। তবে আর কি, ফিরে যাচ্ছি আমি। সেজুতি চলে যাওয়ার ভান করতেই রুদ্র তড়িঘড়ি করে হাত টেনে ধরল। সেজুতি পেছনে ফিরল না, মিটিমিটি হাসছে। রুদ্র অনুরোধ করল, যাবেন না সেজুতি? তবে যে বললেন আমি অন্যের, তাহলে আপনি কার? সেজুতি ঘুরে তাকায়। রুদ্রর চোখে চোখ রেখে বলে, জানেন না। রুদ্র নিষ্পলক চেয়ে মাথা নাড়ে দুদিকে, সে জানে না। সেজুতি চোখ নামিয়ে মুচকি হেসে বলল, আপনার। রুদ্র যেন ঘরেছিল, সম্বিত ফিরে পেয়ে বলল, হো। আর আর আপনার বিয়ে ভেঙে দিয়েছি। রুদ্র উদ্বিগ্ন হয়ে বলল, শেফালি যে বলল আপনার আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সেজুতি মাঝপথে থামিয়ে দিয়ে বলল, শেফালিকে আপনি কি করে চিনলেন? সেজুতি ভ্রু নাচায়। সব জেনেও না বোঝার ভান করছে ও। রুদ্র জিভ কাটল, মুখ ফুসকে বলে ফেলেছে নামটা। আমতা আমতা করল কিছুক্ষণ। সেজুতি বলল, থাক, আর বানিয়ে বলার দরকার নেই। আমি সব জানি। রুদ্র ভোরকে বলল, কি জানেন? সেসব আপনার না জানলেও চলবে। আমি বিয়ে ভেঙে দিয়েছি। আর শেফালির ফোন থেকে ওসব আমি পাঠিয়েছি। বুঝেছেন? রুদ্র বোকা বোকা চাউনিতে মাথা দোলালো। তেমনি অবুঝের মতো জিজ্ঞেস করল, বিয়ে ভেঙেছেন কেন? সেজুতি এবার মহাবিরক্ত। সব কি মুখ ফুটে বলতে হবে? মাথামোটা লোকটা বুঝতে পারছে না। রুদ্র একই প্রশ্ন আবার করল, কেন ভাঙবে আবার? আপনার জন্য ভেঙেছে। রুদ্র চোখ বড় করে বলল, আমার জন্য? কিন্তু আমি তো কিছু করিনি। বললেই হলো করেননি। এই যে আমার মন চুরি করে নিয়ে পালাচ্ছেন, এটা অপরাধ নয়। রুদ্র বিমূঢ়। মানে? বিস্ময়ে গলা কেঁপে এলো রুদ্রর। সেজুতি ভ্রু কোচকাল, মানে জানেন না? রুদ্র এবারেও মাথা নেড়ে, সে জানে না। সেজুতি দপায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়। রুদ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। রুদ্রর গোটা দেহে অদ্ভুত শিহরণ হলো। শরীরের রক্তপ্রবাহ থেমে গেল যেন। টিপ 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 করে উঠল হৃৎপিণ্ডটা। ওর বিস্মিত চাউনিতে সেজুতি গভীর দৃষ্টি রেখে বলল, ভালোবাসি। রুদ্র মূর্তির মতো ঠোঁট নেড়ে বলল, আবার বলুন, ভালোবাসি। আরেকবার। ভালোবাসি। আরেকবার। আর পারবো না। রুদ্র তখনও হা করে তাকিয়ে। ঠিক শুনল তো, সেজুতি ভালোবাসে। সত্যিই বাসে।
সেজুতি অরুণার মাথা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, হা করে কি দেখছেন? জড়িয়ে ধরবেন না। রুদ্র যেন হুঁশে ফেরে, নিশ্চিত হতে শুধায়, সত্যিই জড়িয়ে ধরব? মিথ্যে মিথ্যে জড়িয়ে ধরা যায়? রুদ্র ঘাড় চুলকে বলল, না মানে? সেজুতি হেসে বলল, রুদ্র রওশন চৌধুরীও কিনা তোতলাচ্ছে। রুদ্র আর সময় নষ্ট করল না, সঙ্গে সঙ্গে সেজুতিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এত শক্ত করে ধরল যে সেজুতির শ্বাস আটকে আসার জোগাড়, অথচ টু শব্দ করল না। সে ব্যস্ত রুদ্রর গায়ের প্রাণে মিশতে। বুকটা প্রশান্ত হলে রুদ্র নিজেই মৃদু হাত টিলে করল, আওড়ালো, আমিও ভালোবাসি সেজুতি, অনেক বেশি ভালোবাসি। সেজুতি মুখ লোকালো ওর প্রশস্ত বুকে। এত শান্তি কেন এখানে? সমানে মুখের ভেতর আঙুল ঢুকিয়ে সিটি বাজাচ্ছে অভ্র। আনন্দ বাঁধ মানছে না। পাশেই হেসে দাঁড়িয়ে আছে রেহান, আবির, এরিকা। ওদের দেখে সেজুতি সরে আসতে চাইলেও বাধা দিল রুদ্র। অলরেডি সবাই দেখে নিয়েছে, সো এখন আর লজ্জা পেয়ে লাভ নেই। সবার আগে এগিয়ে এলো অভ্র। আমুদে কণ্ঠে বলল, বাহ ভাই বাহ, কি সুন্দর মানিয়েছে তোমাদের। বলেছিলাম না ভাই, ভালোবাসায় বিশ্বাস রাখতে। দেখলে তো অবশেষে সফল হলে। রুদ্র ভাব নিয়ে বলল, দিন দিন ভাইয়ের মতোই ট্যালেন্টেড হচ্ছিস। ভেরি ওয়েল। অভ্র গাল ফোলালো, অমনি ক্রেডিট নিয়ে নিলে। সেজুতি আর আবিরের চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে ফেলল লজ্জায়। ওই দিনের পর সেজুতির সামনেও পড়েনি। সেজুতি আবিরের হাবভাবে হেসে ফেলল, আরে আবির, এত লজ্জা পাচ্ছ কেন? তোমার জন্যই না আমি বুঝতে পেরেছি আমি স্যারকে ভালোবাসি। তুমি যা করেছ আমাদের জন্যই তো। আবির খুশি খুশি কণ্ঠে বলল, তাহলে তুমি রেগে নেই? প্রথমে ছিলাম, কিন্তু এখন নেই। আবির বুকে হাত দিয়ে বলল, যাক বাবা, একটা বড় পাথর নামিয়ে দিলে আমার বুক থেকে। আমি তো ভেবেছিলাম দেখা হলেই ঠাস ঠাস চড় লাগাবে। সেজুতি লজ্জা পেল, প্রসঙ্গ এড়াতে বলল, ওসব বাদ দাও, তোমার ওয়াইফ কিন্তু ভারী মিষ্টি। আলাপ করাবে না? ও হ্যাঁ, সেজুতি ও হচ্ছে আমার মিসেস। আর এরিকা ওকে সেটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না। এরিকা হেসে ইংরেজিতে বলল, একদম না। আমি চিনি ওনাকে। উনি তো রুদ্র ভাইয়ের প্রাণভোমরা। সেজুতি নুয়ে পড়ল লজ্জায়। অভ্র তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি। সারা মুখ জুড়ে বিচরণ করছে প্রশান্তি। সুখ তারার মতো জলজল করছে চোখ দুটো। তার ভাই আজ খুশি, বড্ড খুশি। আর এই খুশিটাই তো দেখতে চেয়েছিল ও। সত্যিই হয়তো নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার মতো সুখ, আনন্দ অত্র পৃথিবীর বুকে আর কোনো কিছুতে নেই। অভ্র দুষ্টুমি করে বলল, ভাই, তোমার না ফ্লাইটের সময় হয়ে গিয়েছে? যাবে না? রুদ্র চোখ পাকিয়ে তাকাতেই হেসে ফেলল সবাই। রুদ্রও হাসল, মাথা চুলকে বলল, এই দেশ আর ছাড়ব না। হ্যাঁ, এখন তো দেবদাসের পার্বতী হাজির। দেশ ছেড়ে লাভ কি? তুই আর মানুষ হলি না অভ্র। অভ্র একটা লম্বা শ্বাস নিল, দুহাত ওপরে তুলে বলল, যাক, সব ভালোয় ভালোয় মিটল। এবার একটা জম্পেস খাওয়া দাওয়া দরকার। ভাই, আজ আমাদের বাড়িতে একটা পার্টি রাখলে কেমন হয়? সবাই একযোগে তাল মেলালো অভ্রর কথায়। চলো তাহলে। আবির, চলুন সবাই মিলে জোগাড় যন্ত্র করে ফেলি। হ্যাঁ হ্যাঁ চলুন। রুদ্র মিনমিন করে বলল, তোরা যা অভ্র, আমি আসছি। অভ্র মিটিমিটি হেসে বলল, সেজুতিকে তবে নিয়ে যাই। রুদ্র ভ্রু কোচকাতেই অভ্র ব্যস্ত কণ্ঠে বলল, না বাবা, আমার অত সাহস নেই। তোমরাই থাকো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সেজুতির আঙুলের ভাঁজে রুদ্রর এক হাতের আঙুল, অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। আজ আর বাইরে তাকিয়ে নয়, রুদ্রকে একভাবে একমনে দেখছে সেজুতি। হঠাৎ রুদ্র বলে ওঠে, এভাবে তাকিয়ে থাকলে গাড়ি চালাতে যে বড্ড মুশকিলে পড়তে হবে ম্যাডাম। হোক, আমি তাকিয়েই থাকবো। রুদ্র তাকালো, ডান ভ্রু নাচিয়ে বলল, কি দেখছেন তাকিয়ে? আপনার হেয়ার স্টাইল দেখছি। রুদ্র শব্দ করে হেসে ফেলল, হাসি থামিয়ে বলল, আমার কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, বিয়ে ভাঙলেন কেন? সেজুতি কপাল কুঁচকে বলল, আবার বারবার কি ভালোবাসি এটা শুনতে ইচ্ছে করছে। রুদ্র গাঢ় স্বরে বলল, এটা শোনার জন্য তো কম ছটফট করিনি। শোনালে মন্দ হয় না। বলবো, সারা জীবন বলতেই তো আপনার হাত ধরেছি। সেজুতি রুদ্রর হাত আরেকটু শক্ত করে ধরে বলল। রুদ্র মুগ্ধ হাসল, বিয়েটা ভাঙলেন কি করে? এটা বলতে নিশ্চয়ই আপত্তি নেই। না তা নেই, আসলে আমি রাফসানকে বলে দিয়েছি সব সত্যি। কোন সত্যি? আপনাকে নিয়ে আমার জীবনের সব থেকে বড় আর প্রথম সত্যিটা। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সেজুতি থেমে থেমে বলল, আমি সেভাবে বলিনি, একটু রং ছড়িয়ে বলেছি সাথে। বলেছি যে আপনার সাথে আমার গত 2 বছর ধরে প্রেম চলছে আর আমাদের ফিজিক্যালও হয়েছে। আমি জানি কোনো ছেলেই এটা শুনলে বিয়েতে রাজি হবে না। আমাকে আলাদা করে কিছুই করতে হয়নি। রাফসান নিজেই বিয়ে ভেঙে দিল এতে। রুদ্র অবাক হয়ে বলল, যতটা বোকা ভাবতাম ততটা নন। আমি কিন্তু অতটাও চালাক নই। আবিরকেও তো সত্যিটা জানিয়েছি। ও তো কি সুন্দরভাবে রাজি হয়ে গিয়েছিল। খুব অবাক হয়েছিলাম।
ভেবেছিলাম হয়তো সব ছেলে এক নয়। অবশ্য পরেই না বুঝলাম সব নাটক। আপনার ইশারাতেই চলছিল ব্যাটা। রুদ্র সন্দেহী চোখে তাকালো। আবিরকে পছন্দ ছিল অনেক। কখনোই না। আমার শুধু এই রাগী মেজাজি লোকটাকেই পছন্দ। রুদ্র মুখ গোমরা করে বলল, তাহলে এতদিন এলে না কেন? জানো কত কষ্ট পাচ্ছিলাম। আপনি একাই বুঝে পেয়েছেন। আমি পাইনি। পেয়েছ 100 বার। একটা বিষয়ে খেয়াল করলে? কি? আমি কিন্তু তোমায় তুমি বললাম। সেজুতি মুচকি হেসে বলল, তাতে কি হয়েছে? আপনার মুখে তুমি সুন্দর। তাই? তাহলে তোমার বলা উচিত না? সময় লাগবে। একটা কথা জিজ্ঞেস করি। হু। এখন আর ভয় করছে না? এখন আর মনে হচ্ছে না আমাকে ভরসা করা ভুল? সেজুতি দৃঢ় কণ্ঠে বলল, একদম না। আপনাকে খারাপ জেনেই মন দিয়েছিলাম। দেরিতে হলেও আমার সব ভুল ধারণা ভেঙে গিয়েছে। আপনার প্রতি আমার মনে যা খারাপ ভাবনা ছিল সব মুছে গেছে। আমি জানি, ভালোবেসে আমার হাত আঁকড়ে ধরার মতো আপনার মতো আর কেউ নেই। রুদ্র শুভ্র হাসল। সেজুতি মায়া মায়া চোখে চেয়ে বলল, অনেক কষ্ট দিয়েছি তাই না? রুদ্র সেজুতির হাতের উল্টো খেয়ে চুমু খেল। সেজুতি কেঁপে ওঠে ঈষৎ। রুদ্র শীতল কণ্ঠে বলল, সব কষ্টের থেকে আজকের সুখের পরিমাণটা যে অনেক বেশি। তাই সব গোল্লায় যাক। অবশেষে ভালো তো বেসেছ, এতেই চলবে। এই 1 মিনিট তুমি কি করে জানলে যে আবির আমার কথায় কাজ করছিল? সে আমি যেভাবেই জেনে থাকি। সেটা তো বড় কথা নয়। বড় কথা এটাই যে আজ থেকে আমি আপনার আর শুধু আপনারই। কথাটা শুনেই গাড়িতে ব্রেক কষল রুদ্র। সেজুতি বুঝতে না পেরে বলল, কি হলো? রুদ্র গভীর চোখে চাইল। বলেছিলাম না, এই কথাটা একদিন তুমিই বলবে? সেজুতি মৃদু কণ্ঠে বলল, শুধু আজ নয়, এই কথাটা আজ থেকে সারা জীবন বলবো আমি। রুদ্রর চোখে মুখে খেলে গেল একরাশ মুগ্ধতা। কিন্তু কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে নেমে এলো। ঘুরে গিয়ে সেজুতির পাশের দরজা খুলে দিয়ে বলল, নামো। রুদ্রর আচরণ কিছুই বুঝছে না সেজুতি। তবুও রুদ্রর কথাতে নামল। মাটিতে পা ছোঁয়ানোর আগেই হুট করে রুদ্র কোলে তুলে নেয়। সেজুতি হকচকায় প্রচণ্ড। ভয় পেয়ে রুদ্রর গলা জড়িয়ে ধরল। পরমুহূর্তে লজ্জায় আর্স্ট হয়ে বলল, কি করছেন? রুদ্র হাসল। ওকে কোলে নিয়েই সামনে এগোলো। খোলা মাঠ, চারপাশে গাছ, ছোট ছোট বেঞ্চ। অল্প হেঁটে রুদ্র সেজুতিকে নামালো। তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। হঠাৎ বৃষ্টির আক্রমণে সেজুতি হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করল। সেজুতির দিকে চেয়ে চেয়েই রুদ্র পেছনে এগোচ্ছে। সাদা শার্ট ভিজে দৃশ্যমান চওড়া দেহ। সেজুতি বুঝল রুদ্র ভিজতে চাচ্ছে। তাই আর কথা বলল না। রুদ্র হঠাৎ দুহাত দুদিকে মেলে দিল। নিরেট কণ্ঠে বলল, আছো তুমি হৃদয়ের জুড়ে, মনের আদ্যপান্ত। তুমি আমার দুরন্ত মন, একটুখানি প্রশান্ত। তুমি আমার বেঁচে থাকার প্রেরণায়, মোহময়ী আশা। তুমি আমার এ জীবনে প্রথম আর শেষ ভালোবাসা। ভালোবাসি সেজুতি, অকারণে ভালোবাসি, অজান্তেই ভালোবাসি। সারা জীবন বাসব। এক বিন্দু কমতি হবে না এই ভালোবাসার। সেজুতির চোখ ছলছল করে ওঠে। বৃষ্টির ঝাপটায় আলাদাভাবে বোঝা যায় না তাদের। ছুটে গিয়ে রুদ্রর বুকে চাপিয়ে পড়ল সেজুতি। ভালোবাসবেন তো এভাবে? সেজুতির ভেজা চুল সরিয়ে কপালে এক গভীর চুমু আঁকল রুদ্র। হাতের বাঁধন শক্ত করে বলল, মরার আগ পর্যন্ত বাসব। দুজনের দেহ ভিজে চুপচুপে, অথচ ভ্রুক্ষেপহীন দুজনেই। বুকের সাথে সেজুতিকে মিশিয়ে ফেলছে রুদ্র। চাইলে লুকিয়ে রাখত ভেতরে। এই তো শুরু হলো তাদের হাসপ্রণয়ের গল্প। এই বাতাস, সবুজ ঘাস, খোলা মাঠ আর বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাই না হয় তার সাক্ষী হয়ে থাকুক। সমাপ্ত।